কম্পাসের কাঁটা মহাকাশে কোনো দিকে ঘুরে থাকবে বলতে পারেন। ধরুন আপনি একজন দক্ষ নভোচারী, বেশ কয়েকবার মহাকাশ ভ্রমণে গিয়েছেন। এই মুহূর্তে আপনাকে পাঠানো হচ্ছে প্রায় অপরিচিত একটা গ্রহে। মঙ্গল গ্রহই ধরে নিই। যাওয়ার পথে দুর্ভাগ্যবশত আপনার নভোযান ধ্বংস হয়ে গেল। স্পেস স্যুট নিয়ে কোনোভাবে মহাকাশে ভেসে আছেন, ফিরতে চাইছেন পৃথিবীতে। ধরেই নিচ্ছি মহাকাশে সাঁতার কাটার মতো কোনো প্রযুক্তি আপনার স্পেস স্যুটে আছে। চাইলেই আপনি সাঁতার কাটার মতো হাত পা নেড়ে সামনে এগিয়ে যেতে পারবেন। স্পেস স্যুটের পকেটে আছে একটা কম্পাস। ওটা ব্যবহার করে কি ফিরতে পারবেন পৃথিবীতে? কম্পাসের কাঁটা কি পৃথিবীর মতো মহাকাশেও উত্তর দিকে মুখ করে থাকবে? বিষয়টা একটু জটিল। সহজভাবে বোঝার চেষ্টা করি। পৃথিবীতে কম্পাস একসময় অত্যাবশ্যক হাতিয়ার ছিল, এ কথায় কোনো দ্বিধা নেই। ৮০০ বছরেরও বেশি সময় কম্পাস ব্যবহার করে মানুষ পথ চিনেছে, নতুন পথ খুঁজে বের করেছে। বলতে পারেন এই যন্ত্রের সাহায্যেই আমরা পৃথিবীর নানা প্রান্তে পৌঁছাতে পেরেছি। এখন প্রযুক্তি উন্নত হয়েছে, সবার স্মার্টফোনে আছে গুগল ম্যাপ। ফলে প্রায় শেষ হয়ে গেছে কম্পাসের ব্যবহার। কিন্তু প্রযুক্তি যেমন উন্নত হয়েছে তেমনি পৃথিবী ছাড়িয়ে মহাবিশ্বে বিচরণ শুরু করেছি আমরা। তাই প্রশ্ন ওঠে, পৃথিবীর মতো মহাকাশেও, অর্থাৎ পৃথিবীর বাইরেও কম্পাস সমান গুরুত্বপূর্ণ। মহাকাশেও কি কম্পাস ব্যবহার করে যাওয়া যাবে নির্দিষ্ট কোনো গন্তব্যে? এ প্রশ্নের একটা সহজ উত্তর দিয়েছেন মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার গডার্ড স্পেস ফ্লাইট সেন্টারের গ্রহ বিষয়ক বিজ্ঞানী জ্যারেড এসপ্লি। তিনি বলেন, মহাকাশে একটা কম্পাস বিভিন্ন জিনিস পরিমাপ করবে। আসলে কি পরিমাপ করবে তা নির্ভর করে আপনি মহাকাশের কোথায় আছেন তার উপর। জ্যারেডের কথাটা আরেকটু সহজভাবে বিশ্লেষণ করলে বোঝা যায়, কম্পাস মহাকাশে অবশ্যই কাজ করবে। তার মানে এই নয় যে ওটা আপনাকে পৃথিবীর দিকে ফিরিয়ে আনতে সাহায্য করবে। আপনি যখন পৃথিবীর 2,30,000 মাইলের বাইরে চলে যাবেন, তখন কম্পাস আর পৃথিবীকে চিনবে না। কেন চিনবে না সে প্রসঙ্গে একটু পরে আসছি। বরং মহাকাশের যে জায়গায় কম্পাসটি থাকবে, সেখানকার তুলনায় সবচেয়ে শক্তিশালী চৌম্বকীয় ক্ষেত্রের উত্তর মেরু নির্দেশ করবে কম্পাসটি। জানেন নিশ্চয়ই, কম্পাসের কাঁটা সবসময় উত্তর দিকে মুখ করে থাকে। মহাকাশেও কম্পাসটি কাছের সবচেয়ে শক্তিশালী চৌম্বক ক্ষেত্রের উত্তর দিকে মুখ করে থাকবে। দুটি কাঁটার একটা উত্তর দিকে মুখ করে থাকলে অন্যটা নিশ্চয়ই দক্ষিণমুখী হবে। কম্পাস সবসময় উত্তরমুখী হয়ে থাকে কারণ কম্পাস নিজেও একটা চুম্বক। আসলে পৃথিবীতে উত্তর দিকে চুম্বকের দক্ষিণ মেরু রয়েছে। সেই দক্ষিণ মেরুর আকর্ষণে কম্পাস কাঁটা উত্তরমুখী হয়ে থাকে। পৃথিবীর চারপাশে রয়েছে অদৃশ্য ভূচৌম্বক ক্ষেত্র। পৃথিবী নিজ অক্ষরেখার চারপাশে সব সময় ঘুরছে। এই ঘূর্ণনের সময় পৃথিবীর কেন্দ্রের তরল লোহা, নিকেল সহ আরও কিছু আকরিকের ঘূর্ণনের ফলে সৃষ্ট বৈদ্যুতিক চার্জ ভূচৌম্বক ক্ষেত্র সৃষ্টি করে। এই চৌম্বক ক্ষেত্রের দক্ষিণ মেরু পৃথিবীর ভৌগোলিক উত্তর মেরুর প্রায় কাছাকাছি অবস্থানে রয়েছে। এর আকর্ষণেই কম্পাস কাঁটা সবসময় পৃথিবীর উত্তর, দক্ষিণ মেরু বরাবর থাকে। আগেই বলেছিলাম, পৃথিবীর 2,30,000 মাইলের বাইরে চলে গেলে কম্পাস আর পৃথিবীকে চিনবে না। কারণ পৃথিবীর চৌম্বক ক্ষেত্র ওই 2,30,000 মাইল বা 3,70,000 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। শুরুতে নভোযান ধ্বংসের যে কল্পনা করেছিলাম, তা যদি পৃথিবীর এই দূরত্বের মধ্যে হয়, তাহলে আপনি কম্পাসের সাহায্যে পৃথিবীতে ফিরতে পারবেন। কিন্তু দুর্ভাগ্যবশত এর বাইরে চলে গেলে কম্পাস আর পৃথিবী নামের গ্রহটি চিনতে পারবে না। কম্পাসের কার্যকারিতা এবং মহাকাশে তার সীমাবদ্ধতা নিয়ে ভাবলে আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় সামনে আসে। মহাকাশে কম্পাসের কার্যকারিতা নির্ভর করে চৌম্বক ক্ষেত্রের উপস্থিতি এবং তার শক্তির উপর। যেমন পৃথিবীতে কম্পাস ভূচৌম্বক ক্ষেত্র ব্যবহার করে কাজ করে, কিন্তু মহাকাশে অন্যান্য গ্রহ বা তারার চৌম্বক ক্ষেত্র ভিন্ন হতে পারে। উদাহরণস্বরূপ, বৃহস্পতির চৌম্বক ক্ষেত্র পৃথিবীর চেয়ে প্রায় 20,000 গুণ শক্তিশালী। ফলে যদি আপনি বৃহস্পতির চৌম্বক ক্ষেত্রের কাছাকাছি থাকেন, তখন আপনার কম্পাস বৃহস্পতির উত্তর মেরু নির্দেশ করবে। এটি এমন একটি বিষয় যা মহাকাশ অভিযানে বিশেষভাবে গুরুত্বপূর্ণ। মহাকাশে চৌম্বক ক্ষেত্র ছাড়াও অন্যান্য প্রভাব, যেমন সৌর বায়ু বা মহাজাগতিক রশ্মি, কম্পাসের কার্যকারিতায় বাধা সৃষ্টি করতে পারে। সৌর বায়ু আসলে সূর্যের বিকিরিত বিদ্যুতায়িত কণার স্রোত, যা মহাকাশে ভ্রমণের সময় বৈদ্যুতিক এবং চৌম্বক ক্ষেত্র সৃষ্টি করে। এটি কম্পাসের কাঁটাকে বিভ্রান্ত করতে পারে এবং এটি ভুল দিক নির্দেশ করতে পারে। তাই শুধুমাত্র চৌম্বক ক্ষেত্রের উপর নির্ভরশীল একটি কম্পাস মহাকাশে আদর্শ নয়। এই কারণেই মহাকাশযান এবং নভোচারীরা নেভিগেশনের জন্য জাইরোস্কোপ, ইনার্সিয়াল নেভিগেশন সিস্টেম এবং অন্যান্য অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করেন। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল মহাকাশের চৌম্বক ক্ষেত্রের বৈচিত্র্য। শুধু গ্রহ বা চাঁদ নয়, কিছু ক্ষুদ্র গ্রহাণু এবং ধূমকেতুর চারপাশেও চৌম্বক ক্ষেত্র থাকতে পারে। এই ক্ষেত্রগুলি প্রায় দুর্বল এবং অস্থায়ী হয়, তবে তারা কম্পাসের কার্যকারিতা পরিবর্তন করতে পারে। এমনকি কিছু নক্ষত্রের চৌম্বক ক্ষেত্র এত শক্তিশালী যে, যদি আপনি নক্ষত্রের কাছাকাছি পৌঁছান, আপনার কম্পাস কাজ করাই বন্ধ করে দিতে পারে।
সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল মহাকাশে নির্ভুল নেভিগেশন। বিজ্ঞানীরা বর্তমানে এমন প্রযুক্তি নিয়ে কাজ করছেন যা মহাজাগতিক রশ্মি এবং পালসার, বিশেষ ধরনের নক্ষত্র, ব্যবহার করে মহাকাশে অবস্থান নির্ধারণ করতে পারে। পালসার ভিত্তিক নেভিগেশন সিস্টেম, যাকে এক্স-রে নেভিগেশন বলা হয়, একটি অত্যাধুনিক উদাহরণ। পালসার থেকে নির্গত রশ্মির নির্দিষ্ট প্যাটার্ন পর্যবেক্ষণ করে এটি স্থান এবং গন্তব্য নির্ধারণ করতে পারে। মহাকাশে কার্যকরভাবে চলাচলের জন্য এটি ভবিষ্যতের নেভিগেশন সিস্টেমে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।